আমরা রাষ্ট্রপতির একটা বাণী আজকে দেখলাম যে তিনি বলছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ আগস্ট চূড়ান্ত বিজয়। এই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ড আমরা জানি, উনি কখন কোন সংসদ দ্বারা নির্বাচিত বা তৈরি করেছে সেটা জানি। ফলে রাষ্ট্রপতি কি আসলে বদলে গেলেন? মানে রাষ্ট্রপতি কি সত্যি সত্যি আগের ওনার অফিসকে জিজ্ঞেস করলে বেটার। রাষ্ট্রপতির অফিসটা একটা সম্মানের জায়গা। হ্যাঁ, এখন উনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন আমরা এটা সবাইকে, এটা গভর্নমেন্ট পিআইডি এটা দিয়েছে, তো এই ক্ষেত্রে উনার অফিসকে এটা জিজ্ঞেস করা, উনি তো এটা সাইন করেছেন, উনি তো দিয়েছেন, তো ওনার এটা ওনার অফিসকে কার্যত এক্সিস্ট করে শফিক ভাই? কেন কার্যত কোথাও দেখি না ওনার কোনো কর্মসূচি, কেন কার্যত এক্সিস্ট করবে না? যখন বাংলাদেশে তো ট্র্যাডিশনালি যেই মানে আগের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে যেই প্রেসিডেন্টের যে পাওয়ারটা তো খুবই দুর্বল একটা প্রেসিডেন্ট তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট অফিসটাকে, বাট সেইখানে যতটুক পাওয়ার আছে সেটা তো উনি এক্সারসাইজ করছেন। একটা অ্যাম্বাসাডার আসলে তো তার কাছে যেই তো ক্রেডেন্সিয়াল দিচ্ছে, ঠিক না? তারপরে একজন মন্ত্রী বা অ্যাডভাইজার যদি শপথ নেন, তার কাছে যেই তো শপথটা নিচ্ছেন, তো ওনার যতটুক পাওয়ার উনি তো সেটা এক্সারসাইজ করছেন। প্রেসিডেন্ট অনেক চাপে আছেন? আমি তো জানি না, আপনি জানেন? কারণ তার পদত্যাগের দাবি উঠে সেটি নিয়ে বিশেষ করে আমি জানি, এটা আপনারা বলতে পারবেন, পলিটিক্যাল পার্টিগুলো বলতে পারবে, বাট আমি আমার এইখান থেকে তো দেখি না। আচ্ছা, প্রধান উপদেষ্টা বলছেন এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। ফলে আবারও কোনো একটা স্বৈরাচার তৈরির কোনো শঙ্কা কি আছে এই প্রক্রিয়া পদ্ধতিতে? শঙ্কা আছে বলেই তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই জুলাই চার্টারের জন্য কাজ করছেন, কনস্টিটিউশনাল রিফর্মের কথা বলছেন, জুডিশিয়ারিকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে, পুলিশকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে, অ্যান্টি করাপশন কমিশনকে কিভাবে রিফর্ম করা যায় সেটার কথা হচ্ছে। সংখ্যাটা আছে বলেই তো তারা বলছেন, তারা এসে বলছেন যে না, আর্টিকেল 70-র কারণে আমাদের কোনোদিন আমাদের ডেমোক্রেসি কোনোদিন শক্তিশালী হতে পারেনি। তো এই কথাগুলো কেন ওনারা এখন এসে এই অ্যামেন্ডমেন্টের কথা কেন বলছেন, বা এই ডিবেটের আয়োজনটা কেন করছেন? কারণ হচ্ছে ওনারা চান না যে আরেকটা মনস্টার তৈরি হোক, শেখ হাসিনার মতো আরেকটা মনস্টার যাতে আমাদের এখানে তৈরি না হয়। সেটা প্রতিরোধ করা গেল? সেটা প্রতিরোধ আমার মনে হয় যে এই ধরনের ওনারা যেই কথাগুলো বলছেন, যেই কনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্সের তৈরি করছেন, যেই আমার মনে হয় তো অনেকটাই যাবে। বাট একটা দেশের তো পলিটিক্যাল সিস্টেম তো অনেক বছর ধরে ইভলভ করে, আস্তে আস্তে তার ইনস্টিটিউশনগুলো সেভাবে পাওয়ারফুল হয়, তখন আস্তে আস্তে তার ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে একটা সিস্টেমে গিয়েছিলাম, যে সেটাকে তো শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিস্ট্রয় করে দিলেন। এখন ধরেন নির্বাচন হলে কোনো একটা বিশেষ দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কি তার আবার স্বৈরাচার বা যেটা মনস্টার হয়ে ওঠার আশঙ্কা থাকে? আবার জনগণ যদি ভোট দেয়, তাহলে সেই ভোটটা ঠেকানোর কি কোনো উপায় আছে? না, জনগণ ভোট দিয়ে যদি কোনো দলকে 2/3 বা 3/4 ম্যান্ডেট দেন, সেটা তো জনগণের বিষয়। কিন্তু আমরা এমন একটা কনস্টিটিউশনাল এমন কিছু চেঞ্জেস আনতে পারি পলিটিক্যাল পার্টিগুলো, যেটা নিয়েই জুলাই চার্টার বা এই কনসেনসাস কমিশনের হচ্ছে। তাহলে যেটা হয় যে আপনার এই পার্টিগুলো কখনোই এই মনস্টার হতে পারে না। আপনি 3/4 কেন, আপনি ধরেন 300 জায়গায় 290টা সিট নিয়েও আপনি সুপার পাওয়ারফুল হতে পারে না, বিকজ আপনার কনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আপনার পাওয়ারের একটা লিমিট তৈরি করে দেয় ইনস্টিটিউশনগুলো। জুডিশিয়ারির মাধ্যমে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি আপনি কাজ করতে পারে, পুলিশ যদি কাজ করতে পারে, তো একটা গভর্নমেন্ট যদি 300টার মধ্যে 300টা সিটও পায়, তার পক্ষে একটা অপোজিশনকে হ্যারেস করা টাফ হয়ে যায়। আপনি হয়তো অ্যারেস্ট করতে পারবেন তার এগেনস্টে, বাট জুডিশিয়ারি বলবে যে না, ওকে বেল দিতে হবে, বা পুলিশই চিন্তা করবে যে তাকে অ্যারেস্ট করাটা কতটা ন্যায়সঙ্গত, তার ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্কিং। মানে এই যে আমরা যে আলোচনাগুলো করছি, যে পুলিশকে এম্পাওয়ার করা বা জুডিশিয়ারকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া, এই কারণেই যে আপনি যত পাওয়ারফুল গভর্নমেন্টই হন না কেন, আপনার একটা পাওয়ারের লিমিট আছে, বা একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। জি।